কোনো দরিদ্র দেশের মানুষের স্বপ্ন থাকে উন্নত কোনো দেশে গিয়ে নিজের ভাগ্য বদলানো। এরকমই দুজন আফ্রিকান কিশোর কাউকে কিছু না বলে বাড়ি থেকে বেরিয়ে যায় ভাগ্য বদলানোর তাড়নায়। স্বপ্ন ইউরোপে গিয়ে নিজেদের ক্যারিয়ার গড়া। কিন্তু ইউরোপে যাওয়া কি এতই সহজ? পথে রয়েছে বিস্তীর্ণ সাহারা মরুভূমি, উত্তাল ভূমধ্য সাগর, পথে পড়ে আছে শয়ে শয়ে লাশ, যারা একই স্বপ্ন নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে যেতে পারেনি। এরকম দুর্গম পথে কেমন হবে এই দুই কিশোরের যাত্রা? তারা কি নিজেদের লক্ষ্যে পৌঁছাতে পারবে? আসুন দেখে আসি টান টান উত্তেজনাপূর্ণ লো ক্যাপিটানো সিনেমার গল্পটি। পূর্ব আফ্রিকার দেশ সেনেগাল, যা বিশ্বের দরিদ্র দেশগুলোর একটা, যেখানে ছোট ছোট বাড়িতে অনেকগুলো মানুষ নিয়ে পরিবারগুলোর বসবাস। এমনই একটি পরিবারে বাস করে 16 বছরের কিশোর সাইদু। সকালে বাচ্চাদের হৈহুল্লোড়ে ঘুম ভাঙে সাইদুর। সে একটু বিরক্ত হলেও তার কিছুই করার থাকে না, কারণ এটা তাদের নিত্যদিনের ঘটনা। সাইদু বিছানা ছেড়ে উঠে নিজের টি শার্ট পরে পাশের বাড়ি থেকে নিজের সমবয়সী চাচাতো ভাই মুসাকে ডেকে তোলে। এরপরে দুজনে যখন বের হচ্ছিল তখন সাইদুর মা তাকে জিজ্ঞেস করে তারা কোথায় যাচ্ছে। সাইদু জানায় তারা ফুটবল খেলতে যাচ্ছে। এই বলে তারা বেরিয়ে পড়ে। যদিও সাইদু মাকে মিথ্যা বলেছে। আসলে তারা দুই ভাই দিন মজুরের কাজ করত এবং নিজেদের উপার্জন করা টাকাগুলো জমিয়ে রাখত, কারণ তাদের দুজনেরই স্বপ্ন ইউরোপের উন্নত দেশ ইতালিতে যাওয়া। আর এই জন্যই তারা কঠোর পরিশ্রম করে টাকাগুলো জমাচ্ছিল। প্রতিদিনের মতো আজকেও কাজ শেষে নিজেদের পারিশ্রমিক তারা গোপনে রেখে দিচ্ছিল। তারা টাকা লুকিয়ে রাখার জন্য একটা আদর্শ জায়গা ব্যবহার করত, যাতে কেউ সেগুলো নাগাল না পায়। মুসা টাকা রাখার সময় সেগুলো গোনার চেষ্টা করছিল, কিন্তু সাইদু তাকে দ্রুত টাকা রেখে চলে আসতে বলে, কারণ যে কোনো মুহূর্তে যে কেউ চলে আসতে পারে। মুসা টাকাগুলো দেখিয়ে বলে এখানে যা টাকা আছে তা তাদের ইউরোপে যাওয়ার জন্য যথেষ্ট। কিন্তু সাইদু তার কথায় তেমন পাত্তা দেয় না, তাই মুসা টাকাগুলো রেখে উঠে আসে। এরপরে তারা স্ট্রিট ফাংশনে যায়। সাইদু এবং মুসা ফাংশনে ইনস্ট্রুমেন্ট বাজায়। তাছাড়া সাইদুর মা একজন স্ট্রিট ড্যান্সার। সাইদু নিজেও একজন মিউজিশিয়ান, আর এই জন্যই সে ইউরোপে গিয়ে নিজের ক্যারিয়ার করতে চায়। এই কথাটা সেদিন রাতে বাড়ি ফিরে অনেক ইতস্তত করে সাইদু নিজের মাকে জানায়। ছেলের মুখে ইউরোপে যাওয়ার কথা শুনে মহিলা প্রথমে কিছু না শোনার ভান করেন। তখন সাইদু বোঝায় বাড়ির যে অবস্থা তাতে এটা যে কোনো সময় ভেঙে পড়তে পারে। বোনেরা গাদাগাদি করে এক ঘরে ঘুমায়, তাদের ভবিষ্যতের চিন্তাও করতে হবে। তাই সে ইউরোপে গিয়ে নিজের গানের ক্যারিয়ার করতে চায়, যাতে সে নিজের পরিবারের খেয়াল রাখতে পারে। ছেলের মুখে কথাগুলো শুনে সাইদুর মা তাকে বকাবকি শুরু করেন এবং বলেন ইউরোপে যাওয়া মানে নিজের মৃত্যুকে ডেকে আনা। ইউরোপে যাওয়ার বাসনা নিয়ে বের হয়ে অনেককে লাশ হয়ে ফিরতে হয়েছে। অনেকের লাশ পড়ে আছে সমুদ্র আর মরুভূমিতে, কারণ সে সময়ে বৈধভাবে ইউরোপে যাওয়ার সামর্থ্য তাদের কারো ছিল না বললেই চলে। তাই তারা অবৈধভাবে বাই রোডে ইউরোপে যাওয়ার চেষ্টা করত। ফলে পথে নানান দুর্গমতার মধ্যে পড়ে তাদের জীবন নাজেহাল হয়ে যেত। এরকম দুর্গমতার মাঝে পড়ে ছেলে জীবন হারাক, এটা সাইদুর মা চাইছিলেন না। তাই তিনি কঠিনভাবে সাইদুকে বকাঝকা করেন। মায়ের বকার চোটে সাইদু মাকে বলে সে আসলে মজা করছিল, সে কোথাও যাচ্ছে না, সে এখানেই থাকবে। এই বলে কথা অন্যদিকে ঘুরিয়ে সাইদু শুতে চলে যায়। পরের দিন সাইদু আর মুসা স্কুলে বের হচ্ছিল। তখন সাইদুর মা মুসাকে আটকায় এবং তাকেও বকাঝকা শুরু করে যে মুসার জন্যই সাইদু বিগড়ে যাচ্ছে। মুসার বুদ্ধিতেই সাইদুর মাথায় ইউরোপে যাওয়ার চিন্তা এসেছে। কিন্তু তারা দুই ভাই এটা সেটা বুঝিয়ে ওনাকে শান্ত করে স্কুলে বেরিয়ে যায়। রাস্তায় বেরিয়ে মুসা সাইদুর উপরে বেশ চটে যায় এবং বলে সে কেন মাকে এসব কথা বলতে গেল। তারা 6 মাস ধরে ইউরোপে যাওয়ার প্ল্যান করছে। তাদের প্ল্যানের কথা জানতে পারলে সাইদুর মা কখনোই তাদের যেতে দিবে না। এরপরে দুজনে স্কুলে যায়। স্কুল শেষ করে তারা কার্পেন্টারের কাজে লেবারি করতে যায়। সেখান থেকে ফিরতে সন্ধ্যা পার হয়ে যাওয়ায় সাইদুর মা আবার তাকে বকা দেয়। মায়ের বকা দেওয়া শব্দগুলো দিয়ে সাইদুর মনে একটা গানের লিরিক চলে আসে। তাই সে মুসাকে নিয়ে ইনস্ট্যান্ট একটা গান লিখে ফেলে। এরপরে তারা রাস্তায় দলবল নিয়ে গানটা গাইতে শুরু করে। গান শেষ করে সাইদু আর মুসা সিসকো নামের এক লোকের সাথে দেখা করতে যায়। সিসকো ইউরোপের ব্যাপারে অনেক কিছু জানে, তাই তাদের আদৌ ইউরোপে যাওয়া উচিত কিনা এই ব্যাপারে তারা সিসকোর কাছে সাজেশন চাইতে গিয়েছিল। সিসকো তাদের স্পষ্টভাবে না করে দেয় এবং বলে তারা টিভি দেখে ইউরোপকে যেমনটা ভাবে আসলে ইউরোপ তেমনটা না। সেখানে অনেক ঠান্ডা, অসংখ্য মানুষ এই ঠান্ডার মাঝেও রাস্তায় ঘুমায়। সেখানে জীবন আফ্রিকার চেয়েও অনেক কঠিন। জীবনে কোনো মূল্যই সেখানে নেই, চারিদিকে শুধু লাশের ছড়াছড়ি। সিসকোর মুখে এসব কথা শুনে সাইদু একটু ঘাবড়ে যায়, কিন্তু মুসা তাকে বোঝায় তারা 6 মাস ধরে প্ল্যান করছে
এত কষ্ট করে টাকা জমিয়েছে, এখন আর তাদের পিছিয়ে আসা উচিত না। তাছাড়া ইউরোপে গেলে তাদের ক্যারিয়ার সেটেল হয়ে যাবে, সুপারস্টারের মতো করে মঞ্চ কাঁপাবে, এমনকি সাদা চামড়ার লোকেরা এসে তাদের কাছে অটোগ্রাফ চাইবে। এর চেয়ে সুন্দর ব্যাপার আর কি হতে পারে। মুসার কথা শুনে সাইদুর স্বপ্নটা আবারও জেগে ওঠে। তবে তারা সিদ্ধান্ত নেবার আগে একজন জ্যোতিষীর কাছে পরামর্শের জন্য যায়। জ্যোতিষী তাদের ভুজুং ভাজুং দিয়ে নির্দেশনা দেয় তারা যেন গোরস্থানে গিয়ে দাদা দাদির কবরের সামনে দাঁড়িয়ে নিজেদের মনের কথা ওনাদের জানায়। এর 3 দিন পরে যেন তারা আবারও জ্যোতিষীর কাছে ফিরে আসে। তখন জ্যোতিষী মৃত দাদা দাদির সাথে কথা বলে তাদেরকে জানিয়ে দেবে ওনারা কি পরামর্শ দিয়েছেন। জ্যোতিষীর কথা মতো কাজ শেষ করে 3 দিন পরে তারা সেখানে গেলে জ্যোতিষী তাদের ইউরোপে যাওয়ার অনুমতি দিয়ে দেয়। এতে 2 ভাই আনন্দিত হয় এবং আশ্বস্ত হতে পারে যে তাদের লক্ষ্য পূরণ হবেই। পরের দিন তারা মায়েদের কিছু না জানিয়েই নিজেদের স্বপ্ন পূরণ করতে বেরিয়ে পড়ে। কয়েক ঘন্টা জার্নির পরে তারা বর্ডারে গিয়ে পৌঁছায়। সেখানে তারা একজন লোকের খোঁজ পায় যে $100 বিনিময়ে নকল পাসপোর্ট তৈরি করে দেয়। তারা তার কাছ থেকে নতুন পাসপোর্ট বানিয়ে নেয়। লোকটা তাদের মালি দেশের পাসপোর্ট বানিয়ে দেয় এবং তাদের নতুন মালিয়ান নাম দেয়, মালিক মারা এবং সালিফ বাম্বা। সেই সাথে তাদের বুঝিয়ে দেয় রাস্তায় চেকপোস্টে গার্ডেরা জিজ্ঞাসাবাদ করলে তারা যেন নিজেদের মালি দেশের অধিবাসী হিসেবে পরিচয় দেয় এবং ঝামেলা এড়িয়ে চলে। এরপরে তারা বাসে উঠে বসে। মালি বর্ডারে গার্ড এসে সাইদু এবং মুসার পাসপোর্ট চেক করে। তারা যে ড্রেস এই সময়ে পরেছিল একই ড্রেস পরা ছবি তাদের পাসপোর্টেও ছিল। তাই গার্ডের সন্দেহ হয় এবং জিজ্ঞেস করে তারা কবে এই পাসপোর্টটা ইস্যু করেছে। তারা জানায় 2 বছর আগে। এটা শুনে গার্ডের সন্দেহ সত্যিতে পরিণত হয় এবং সে বুঝে যায় এরা দুজন অবৈধ অভিবাসী। তাই গার্ড তাদের কাছে $50 ঘুষ চায় এবং থ্রেট দেয় ঘুষ না দিলে তাদের জেলে ঢুকিয়ে দেওয়া হবে। তাই বাধ্য হয়ে তারা ঘুষ দিয়ে গার্ডের হাত থেকে ছাড়া পায়। এরপরে তারা নাইজারের আদাগেত শহরে এসে বাস থেকে নামে। এখানে হরদম মানুষ পাচারের ব্যবসা চলছিল। তাদের একজন দালালের সাথে দেখা হয়। দালাল তাদের জনপ্রতি $600 বিনিময়ে ইতালি পর্যন্ত যাবার ব্যবস্থা করে দেওয়ার প্রলোভন দেখায়। যদিও টাকার অঙ্কটা অনেক বেশি ছিল, কিন্তু তাদের কাছে বিকল্প উপায় না থাকায় তারা রাজি হয়ে যায়। তারপরে তাদেরকে একটা গোপন আস্তানায় নিয়ে আসা হয়, যেখানে তাদের মতো আরও অনেক ইউরোপগামী মানুষ আগে থেকেই অপেক্ষারত ছিল। রাতে একজন লোক এসে তাদের বেশ কিছু ব্যাপারে সতর্ক করে দেয়। বিশেষ করে মরুভূমিতে প্রায়শই ডাকাতেরা অ্যাটাক করে এবং সমস্ত টাকা পয়সা লুট করে নেয়। তাই সে পরামর্শ দেয় টাকাগুলো যেন প্লাস্টিকের মধ্যে করে তারা পায়ুপথে লুকিয়ে রাখে। যদিও এটা কষ্টকর, কিন্তু টাকা লুকানোর জন্য এটাই সবচেয়ে সেফ উপায়। এটা বলে লোকটা চলে যায়। সকালে মুসা সাইদুকে ডেকে তোলে এবং জানায় আজ রাতেই তাদের নিয়ে যাত্রা শুরু করা হবে। এটা শুনে সাইদু খুব খুশি হয়। তারা টুকটাক গরম কাপড় চোপড় কেনাকাটা করে। রাতে রওনা দেওয়ার পূর্বে মুসা টাকাগুলো পায়ুপথে লুকিয়ে নেয়। এরপরে তারা বাকি লোকদের সাথে গাড়িতে উঠে বসে। এরপরে তাদেরকে নিয়ে সাহারা মরুভূমি দিয়ে গাড়ি ছুটিয়ে চলতে শুরু করে। মরুভূমির উঁচু নিচু পথে গাড়ির হোঁচট খেয়ে একজন গাড়ি থেকে পড়ে যায়। যাত্রীরা গাড়ি থামিয়ে তাকে উদ্ধার করার জন্য বলে, কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো তারা গাড়ি থামায় না। তাকে ফেলে রেখে গাড়ি সমান গতিতে চলতে থাকে এবং বাকি যাত্রীদেরও সাবধান করে দেওয়া হয় তারা যেন শক্ত হয়ে বসে, তা না হলে তাদের মধ্যে কেউ পড়ে গেলে তাদেরও ফেলে রেখে চলে যাওয়া হবে। এই কথা শুনে যাত্রীরা পড়ে যাওয়া মানুষটার চিন্তা বাদ দিয়ে দেয় এবং নিজের ভালোর কথা ভেবে চুপচাপ শক্ত হয়ে বসে থাকে। এক দীর্ঘ জার্নির পরে তাদেরকে একটা জায়গায় এসে নামিয়ে দেওয়া হয়। মরুভূমি তখনও শেষ হতে অনেক পথ বাকি, তবুও তাদের সেখানে নামিয়ে দেওয়া হয় এবং তাদের সাথে একজন গাইড দেওয়া হয় যে তাদের হেঁটে গন্তব্যে পৌঁছে দেবে। সবাই একটু আপসেট হলেও কারোরই কিছু করার থাকে না। তারা গাইডকে ফলো করে হাঁটতে শুরু করে। হাঁটতে হাঁটতে রাত পেরিয়ে দুপুর হয়ে যায়। একজন মহিলা মরুর গরমের সাথে আর পাল্লা দিয়ে হাঁটতে না পেরে অসুস্থ হয়ে পড়ে যায়। সাইদু খেয়াল করে দৌড়ে মহিলার কাছে যায় এবং ওনাকে পানি খাইয়ে সুস্থ করার চেষ্টা করে, কিন্তু মহিলা আর সার্ভাইভ করতে না পেরে সাইদুর কোলের ওপরেই মৃত্যুবরণ করে। এদিকে মুসা বিরক্ত হয়ে সাইদুকে ডাকাডাকি করছিল, কারণ গাইড তাদের ফেলে বেশি দূর এগিয়ে গেলে তারা পথ হারিয়ে ফেলবে। তাই সাইদু মহিলাকে উত্তপ্ত বালির ওপরে শুইয়ে দিয়ে আবারও হাঁটা ধরে। কিন্তু এই ঘটনাটা তার মনে খুব প্রভাব পড়ে। সাইদু কল্পনায় দেখতে থাকে সে আবারও মহিলার কাছে ফিরে গিয়ে দেখছে মহিলা জীবিত হয়ে উঠেছে। তখন সে মহিলাকে এক হাতে তুলে ঘুড়ির মতো করে উড়িয়ে নিয়ে এগিয়ে চলছে। এ সময় মুসার ডাকে সাইদু কল্পনা থেকে বাস্তবে ফিরে আসে। এরপরে বাস্তবতাকে মেনে নিয়ে
তারা আবারও হাঁটতে শুরু করে। হাঁটতে হাঁটতে রাত হয়ে যায়। রাতে একদল পুলিশ পরিচয় এসে তাদের উপরে হামলা চালায়। তারা যার কাছে যা ছিল সব ছিনিয়ে নেয়। যাদের কিছু পায় না তাদেরকে মারধর করে। এরপর সবাইকে একটা লিকুইড পান করায়, যাতে পায়ুপথে কেউ যদি কিছু লুকিয়ে রাখে তাহলে টয়লেটের সাথে তা বেরিয়ে আসবে। আর এটা করার ফলে মুসা তাদের কাছে ধরা পড়ে যায়। মুসার মতো আরও যারা এমন করেছিল, ডাকাতগুলো তাদের সবাইকে তাদের ভ্যানে উঠিয়ে নিয়ে চলে যায়। আর বাড়ি ছাড়ার পরে এই প্রথমবার মুসা আর সাইদু দুই ভাই একে অপরের কাছ থেকে আলাদা হয়ে যায়। সাইদু রিকোয়েস্ট করে তাকেও সাথে নিতে, কিন্তু তারা সাইদুকে সেখানে বাকি লোকগুলোর সাথে রেখে চলে যায়। সাইদু কিছুক্ষণ হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকে, তারপরে আবারও হাঁটা ধরে। দীর্ঘক্ষণ হাঁটার পরে তারা একটা কাভার্ড ভ্যানের কাছে পৌঁছায়। তারা কিছু না বুঝেই সে কাভার্ড ভ্যানে উঠে পড়ে। তারা ভেবেছিল এই গাড়িটি তাদের গন্তব্যে পৌঁছে দেবে, কিন্তু গাড়িটা তাদের লিবিয়ার সাভা নামক জায়গায় নিয়ে আসে এবং একটা গোপন আস্তানায় ঢুকিয়ে নেয়। সেখানে গার্ডের দায়িত্বে থাকা লোকগুলো তাদের দেশের নাম জিজ্ঞেস করে এবং বিভিন্ন গ্রুপে ভাগ করে দেয়। বেশ কিছুটা সময় কেটে যাওয়ার পরে গ্রুপিং শেষ হলে বিভিন্ন গ্রুপের কাছে একজন করে দোভাষী গিয়ে জানায় এটা একটা কারাগার, আর তারা এখন লিবিয়া মাফিয়ার কাছে বন্দী। তারা এখন একটা শর্তেই মুক্তি পাবে, আর তা হলো তারা যদি বাড়িতে ফোন করে মুক্তিপণের টাকার ব্যবস্থা করে তবে তাদেরকে ছেড়ে দেওয়া হবে, তা না হলে তাদের লিবিয়ার মাফিয়ারা মেরে ফেলবে। মাফিয়াদের কথা আর কাজে যে কতটা মিল আছে তা তারা একটু পরেই বুঝে যায়। সাইদু সহ কয়েকজনকে টর্চার রুমে নিয়ে যাওয়া হয়। সেখানে তারা দেখতে পায় মাফিয়ারা কয়েকজন বন্দির গায়ে গরম সীসা ঢেলে অত্যাচার করছে। এক পর্যায়ে অত্যাচার সহ্য করতে না পেরে তারা মারা যায়। তখন মাফিয়ারা তাদেরকে লাশগুলো দেখিয়ে বলে এই মুহূর্তে তারা যদি বাড়ির ফোন নম্বর না দেয় তবে তাদেরও একই ব্যবস্থা করা হবে। ভয়ে কয়েকজন তাদের বাড়ির নম্বর মাফিয়াদের দিয়ে দেয়, কিন্তু সাইদু সহ আরও অনেকের কাছেই বাড়ির ফোন নম্বর ছিল না বা তাদের বাড়িতে ফোন ছিল না। তাই তাদেরকে মাফিয়ারা আরেকটা টর্চার সেলে নিয়ে যায় এবং ঝুলিয়ে রেখে ব্যাপক মারধর করে। সারা রাত টর্চার করার পরে সবাইকে গাদাগাদি করে এক রুমে বসিয়ে রাখা হয়। মারধর খেয়ে সাইদুর নাজেহাল অবস্থা হয়ে যায়। সে কল্পনায় দেখতে থাকে একজন ফেরেশতা তাকে সাহায্য করার জন্য এসেছে। সাইদু ফেরেশতাকে জানায় সে তার মায়ের সাথে একবার দেখা করতে চায়। দেখা করে সে তার মায়ের কাছে ক্ষমা চাইবে। এটা শুনে ফেরেশতা তাকে একজন পরীর হাতে তুলে দেয়। পরী সাইদুকে পথ দেখিয়ে সাইদুর মায়ের কাছে নিয়ে যায়। সাইদু মায়ের ঘরের দরজায় দাঁড়িয়ে মাকে ডাকতে থাকে, এমনকি সে কল্পনার মতো বাস্তবেও মা মা করে ডাকতে থাকে। সাইদুর এই অবস্থা দেখে তার পাশে বসে থাকা মার্টিন নামার একজন লোক তাকে আগলে নেয় এবং পানি খাইয়ে তাকে শান্ত করার চেষ্টা করে। সকালে মাফিয়াদের কয়েকজন এসে তাদের জিজ্ঞেস করে তাদের মধ্যে কাঠমিস্ত্রি কারা আছে। কয়েকজন হাত উঠালে মাফিয়ারা তাদের সরিয়ে নিয়ে যায়। এরপর জিজ্ঞেস করে তাদের মধ্যে রাজমিস্ত্রি কারা আছে। তখন মার্টিন হাত তোলে এবং সাইদুর হাতটাও তুলে ধরে। এরপরে তাদেরকে বাইরে নিয়ে গিয়ে লাইন ধরে দাঁড় করিয়ে দেওয়া হয়। আসলে তাদেরকে দাস হিসেবে বিক্রির জন্যই এভাবে দাঁড় করানো হয়েছে। একজন লোক সবার মধ্য থেকে মার্টিনকে পছন্দ করে এবং তাকে কিনে নেয়। এ সময় মার্টিন বলে ওঠে সাইদু তার সাথে আছে, তারা একসাথে কাজ করে। তাই লোকটা সাইদুকেও মার্টিনের সাথে কিনে নেয়। লোকটা মার্টিন আর সাইদুকে একটা বাড়িতে নিয়ে যায় এবং বলে তাদের বাড়ির চারিদিকে একটা শক্তপোক্ত দেয়াল বানাতে হবে। তবে কাজ শুরুর আগে লোকটা তাদের ভালো খাবার এবং ঘুমানোর সুযোগ করে দেয়। খাওয়া শেষ করে রেস্ট নিয়ে দুজনে কাজ শুরু করে। বেশ কয়েকদিন কেটে যাবার পরে তারা পারফেক্টভাবে দেয়াল বানিয়ে ফেলে। তখন সেই লোকটা এসে মার্টিনকে একটা ঝর্ণার ফটো দেখিয়ে বলে তাদের মনিব এইরকম ঝর্ণা বানাতে চায়। মার্টিন ফটো দেখে বলে সে এর চেয়ে আরও ভালো ঝর্ণা বানিয়ে দিতে পারবে। মার্টিনের কথায় লোকটা আশ্বস্ত হয়ে বলে তারা যদি পারফেক্টলি কাজটা শেষ করতে পারে তাহলে মনিব তাদের মুক্ত করে দেবে। লোকটার কথা শুনে মার্টিন আর সাইদু পুরোদমে কাজ শুরু করে এবং কয়েকদিনের মধ্যেই খুব সুন্দর একটা ঝর্ণা বানিয়ে ফেলে। কাজ শেষ হলে প্রধান মনিব সেটা দেখতে আসে এবং তাদের কাজে সন্তুষ্ট হয়ে দুজনকেই মুক্ত করে দেয়। মুক্তি পেয়ে দুজনে লিবিয়ার ত্রিপলি শহরে চলে যায়। সেখানে গিয়ে সাইদু মুসাকে খুঁজে বেড়াতে থাকে। জনে জনে জিজ্ঞেস করে বেড়ায় তারা মুসা নামের কোনো সেনেগালিজকে চেনে কিনা। মার্টিন একজন ছেলেকে খুঁজে পায় যে সাইদুকে পাশের একটা সেনেগাল সম্প্রদায়ের কথা জানায়, যেখানে হয়তো মুসা থাকলেও থাকতে পারে। কথাটা শুনে সাইদুর চোখ মুখ উজ্জ্বল হয়ে ওঠে। সাইদু সেই সম্প্রদায়ের কাছে যাবে এমন সময় মার্টিন জানায় সে আর এখানে থাকতে পারবে না, তাকে ইতালির জন্য রওনা দিতে হবে। সাইদু জানায় সে মুসাকে খুঁজে নেওয়া পর্যন্ত কোথাও যাবে না, তার যদি ইতালিতে যেতেই হয় তবে মুসাকে নিয়েই তবে যাবে। এরপরে মার্টিন আর সাইদু
দুজন দুজনকে বিদায় জানায় এবং মার্টিন জানিয়ে দেয় ইতালিতে সে ঠিক কোথায় থাকবে। ঠিকানা জানিয়ে মার্টিন নিজের গন্তব্যে যাত্রা শুরু করে। অন্যদিকে সাইদু সেই সেনেগালীয় সম্প্রদায়ের কাছে গিয়ে মুসার ব্যাপারে জিজ্ঞেস করে, কিন্তু কেউই মুসার কোনো খোঁজ দিতে পারে না। তবে একজন বৃদ্ধা জানায় পেছনেই কাছাকাছি আরেকটা সেনেগালীয় সম্প্রদায় আছে। সাইদু যেন সেখানে গিয়ে মুসাকে খুঁজে দেখে। সাইদু সেখানে যাচ্ছিল, তখন এই সম্প্রদায়ের প্রধান সাইদুকে জানায় সে যদি মুসাকে খুঁজে না পায় তবে এখানে সে চাইলে বসবাস করতে পারে, তারা সাইদুকে আশ্রয় দেবে। সাইদু খুশি হয়ে লোকটাকে ধন্যবাদ জানিয়ে মুসাকে খুঁজতে দ্বিতীয় সম্প্রদায়ের কাছে যায়, কিন্তু সেখানেও কেউ মুসার ব্যাপারে কোনো তথ্য দিতে পারে না। তবে তারা তাকে ইস্পাত শ্রমিকদের কাছে খোঁজ নিতে বলে। তাই সাইদু ইস্পাত শ্রমিকদের সাথেও দেখা করে, কিন্তু তারাও সাইদুকে হতাশ করে। তাই সাইদু প্রথম সম্প্রদায়ের কাছে ফিরে আসে এবং সেখানেই আশ্রয় গ্রহণ করে। বেশ কিছুদিন কেটে যাওয়ার পরে আর্থিক টানাটানির কারণে সাইদু সেখানেই কনস্ট্রাকশনে মিস্ত্রির কাজ শুরু করে। এরই মধ্যে একদিন একজন সাইদুকে জানায় এইমাত্র একজন সেনেগালীয় ছেলে নাকি সেখানে এসেছে। কথাটা শোনা মাত্রই সাইদু দৌড়ে সেখানে যায় এবং চাদর মুড়িয়ে কাউকে শুয়ে থাকতে দেখতে পায়। চাদরটা সরাতেই দেখে এটা আর কেউই না, বরং স্বয়ং মুসা। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পরে তাদের দুজনের দেখা হয়, তাই আনন্দে একে অপরকে জড়িয়ে ধরে। তারপরে সাইদু মুসাকে বলে, চল ভাই যাই, এইবার স্বপ্ন পূরণ করে আসি। কিন্তু মুসাকে খুব দুর্বল দেখাচ্ছিল, তাই সাইদু মুসাকে জিজ্ঞেস করে তার কি হয়েছে। তখন মুসা জানায় তাকে জেলখানায় বন্দি করে রাখা হয়েছিল, সেখান থেকে পালিয়ে আসার সময়ে তার পায়ে গুলি লেগেছে। সাইদু তাকে হাসপাতালে নিয়ে যেতে চায়, কিন্তু মুসা যেতে চায় না। একে তো তারা কৃষ্ণাঙ্গ, তাই তাদের হাসপাতালে ভর্তি নেবে না। দ্বিতীয়ত মুসার ধারণা হাসপাতালে গেলে তার পাটা কেটে ফেলা হবে, তাই সে বাড়ি ফিরে যেতে চায়, যাতে সে অন্তত শান্তিতে নিজের দেশে মরতে পারে। মুসার কথা শুনে সাইদু বুঝতে পারে মুসা ডিপ্রেশনে আছে, তাই সে মুসাকে অনেক বোঝায় তারা ইউরোপের একদম কাছাকাছি চলে এসেছে। স্বপ্ন পূরণ হওয়া থেকে তারা আর কয়েক কদম দূরে, তাই এখন আর তাদের ফিরে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। মুসাকে বোঝানোর পরে সে একটু শান্ত হয়। তখন সাইদু মুসাকে তার একজন বন্ধুর কাছে নিয়ে আসে, যে একজন হাতুড়ে ডাক্তার। পায়ের কন্ডিশন দেখে সে জানায় ভাগ্য ভালো, গুলিটা পায়ে লেগে সেটা মাংস ভেদ করে বেরিয়ে গেছে, হাড়ের সাথে বুলেট টাচ করেনি। ডাক্তার জানায় সংক্রমণ এড়াতে মুসাকে এখনই জীবাণুনাশক, ব্যথানাশক এবং অ্যান্টিবায়োটিক দিতে হবে। কিন্তু এখানে কোনো ফার্মেসি কৃষ্ণাঙ্গদের কাছে ওষুধ বিক্রি করবে না, তাই ডাক্তার সাইদুকে সামির নামের একজনের কাছে যেতে বলে, যে পেশায় একজন নাপিত, কিন্তু সে সেলুনের আড়ালে ওষুধেরও ব্যবসা করে। সাইদু সামিরকে খুঁজে বের করে এবং তার কাছ থেকে ওষুধ কিনে আনে। তারপরে মুসার পায়ে ভালোভাবে ব্যান্ডেজ করে দেওয়া হয়। সাইদু যথাসম্ভব মুসার কেয়ার করতে থাকে, যাতে সে দ্রুত সুস্থ হয়ে ওঠে এবং দুজনে ইউরোপের উদ্দেশ্যে বেরিয়ে পড়তে পারে। কিন্তু কয়েকদিন পরে ডাক্তার সাইদুকে জানায় মুসার পায়ের কন্ডিশন খারাপের দিকে যাচ্ছে। সে তার সাধ্যমতো চেষ্টা করেছে, কিন্তু মুসার পায়ে একটা অপারেশন করা জরুরি। দিন দশকের মধ্যে অপারেশন করতে না পারলে তার পাটা কেটে ফেলা লাগতে পারে, এমনকি তার জীবনও বিপন্ন হতে পারে। এসব শুনে সাইদু খুব চিন্তায় পড়ে যায়, কারণ এখানে তাদেরকে হাসপাতালে কোনোভাবে ভর্তি নেওয়া হবে না। তাই সাইদু বিকল্প উপায় ভেবে বের করে। সে সিদ্ধান্ত নেয় সে ইতালিতে গিয়ে মুসার পায়ের চিকিৎসা করাবে। তাই সে একদল চোরাকারবারির সাথে দেখা করে, যারা সমুদ্র পথ দিয়ে ইতালিতে মানুষ পাচার করে। সাইদু নিজের জমানো টাকাগুলো তাদের লিডারকে দিয়ে দেয়, কিন্তু টাকাগুলো দুজনের জন্য যথেষ্ট ছিল না। তাই লিডার টাকাগুলো ফেরত দিয়ে জানিয়ে দেয় এই টাকা দিয়ে শুধু একজনই যেতে পারবে। সাইদু লিডারকে বারবার রিকোয়েস্ট করতে থাকে, তাই লিডার তাকে একটা অফার দেয়, সাইদু যদি জাহাজ চালানোর দায়িত্ব নেয় তাহলে তারা দুজনকে যাওয়ার ব্যবস্থা করে দেবে। সাইদু জানায় সে জাহাজ চালানো জানে না। তখন লিডার জানায় সে তাকে জাহাজ চালানো শিখিয়ে দেবে। কাজটা খুব সহজ, তাকে শুধু হুইল ধরে রাখতে হবে আর জাহাজ নিজের গতিতেই চলতে থাকবে। আর এতে মাত্র একদিনের মধ্যেই তারা ইতালিতে পৌঁছে যেতে পারবে। আসলে চোরাকারবারির দলটা নিজেরা ঝামেলা এড়িয়ে চলতে চাইছিল, তাই তারা জাহাজের দায়িত্ব অন্য কাউকে দিতে চাইছিল, যাতে পুলিশ ধরলে তারা যেন কোনো সমস্যায় ফেঁসে না যায়। আর এই ফাঁদে সাইদু পা দিয়ে ফেলে। সে লিডারের প্রস্তাবে রাজি হয়ে যায়। এরপরে আস্তানায় ফিরে গিয়ে সাইদু মুসাকে সব ঘটনা খুলে বলে। তারপর জামাকাপড় গুছিয়ে তাকে নিয়ে লিবিয়ার জোয়ারা নামক জায়গায় আসে। সেখানে একটা জাহাজ সমুদ্রের ধারে ভেড়ানো ছিল। তারা জাহাজে উঠে বসে। জাহাজে তাদের মতো আরও অসংখ্য লোকও ছিল। সাইদু তাদের মাঝে মুসাকে বসিয়ে দিয়ে লিডারের সাথে বের হয়। লিডার আরেকটা জাহাজে সাইদুকে নিয়ে গিয়ে তাকে বিস্তারিতভাবে শিখিয়ে দেয়
কিভাবে জাহাজ চালনা করতে হয়। সব শিখে ফিরে আসার পরে সাইদু যখন জাহাজের মানুষগুলোর সাথে বসেছিল তখন বেশ ঘাবড়ে যায়। এতগুলো মানুষের জীবনের রিস্ক সে নিতে পারবে না। এই কথাটা সাইদু লিডারকে গিয়ে জানায়, কিন্তু লিডার তাকে জোরপূর্বক জাহাজে পাঠিয়ে দেয়। তাই আর কোনো উপায় না থাকায় সাইদু জাহাজ পরিচালনার দায়িত্ব নেয় এবং ভূমধ্যসাগর দিয়ে জাহাজ ইতালির দিকে নিয়ে যেতে থাকে। ঘন্টা 5 জাহাজ চালানোর পরে সাইদু দূরে ঝকমকে আলো দেখতে পেয়ে মুসাকে জানায় তারা হয়তো ইতালিতে পৌঁছে গিয়েছে। কিন্তু কাছাকাছি যাওয়ার পরে তাদের ভুল ভাঙে এবং বুঝতে পারে এটা কোনো শোধনাগার। তাই সাইদু আবারও উত্তরের দিকে জাহাজ চালাতে শুরু করে। কিন্তু কিছুক্ষণ পরে আরেক বিপত্তি বেঁধে যায়। জাহাজে একজন প্রেগনেন্ট মহিলা ছিল যার প্রসব বেদনা শুরু হয়েছিল। মহিলার প্রচুর ব্লিডিং হচ্ছিল। তাই সাইদু জাহাজ থামিয়ে দেয়, কারণ জাহাজ চললে সেটার ধাক্কায় মহিলার আরও বেশি কষ্ট হচ্ছিল। সাইদু লিডারের দেওয়া স্যাটেলাইট ফোন থেকে ইমার্জেন্সি হটলাইনে ফোন করে। সেখান থেকে জানানো হয় কোস্টগার্ডের সাথে কথা বলে তাদের জন্য দ্রুত সাহায্য পাঠানো হবে। কিন্তু কয়েক ঘন্টা পার হয়ে গেলেও কোনো সাহায্য এসে না পৌঁছানোতে সাইদু আবারও হটলাইনে যোগাযোগ করে। এবার অপারেটর জানায় সাইদুদের জাহাজ মাল্টা আর ইতালির মাঝামাঝি রয়েছে, তাই কোনো দেশই তাদের জন্য সাহায্য নিয়ে যেতে পারছে না। এটা শুনে সাইদু বুঝতে পারে সে কারো কাছেই সাহায্য পাবে না। তাই সে অপারেটরকে জানিয়ে দেয় তার কারো সাহায্যর প্রয়োজন নেই, সে নিজেই একটা ব্যবস্থা করবে। তারপরে অক্ষতভাবে সহি সালামতে সবাইকে ইতালিতে পৌঁছে দেবে। এই বলে সাইদু আবারও জাহাজ চালিয়ে দেয়। অনেকক্ষণ জাহাজ চালানোর পরে হঠাৎ একজন এসে সাইদুকে জানায় ইঞ্জিন রুমে অনেক অসুস্থ মানুষ রয়েছে। কথাটা শুনে সাইদু আঁতকে ওঠে, বলে বলদগুলো ইঞ্জিন রুমে কি করছে। সাইদু মুসাকে জাহাজের দায়িত্ব দিয়ে ইঞ্জিন রুমে ঢোকে এবং সবাইকে এক এক করে বাইরে বের করে আনে। ইঞ্জিন রুমের গরমে তাদের অবস্থা কাহিল হয়ে গিয়েছিল। পানি খাইয়ে পানির ঝাপটা দিয়ে সে তাদের স্টেবল করার চেষ্টা করে, কিন্তু ততক্ষণে অন্যদের মধ্যেও অনেক শোরগোল শুরু হয়ে যায়। তাদের সামলাতে না পেরে সাইদু এক পর্যায়ে সবাইকে ধমক দিয়ে বলে আপনারা হতাশ হবেন না, আল্লাহ আমাদের সাথে আছেন, আপনারা কেউ মরবেন না, ভরসা রাখুন। সাইদু গর্ভবতী মহিলাটিকেও অনুপ্রেরণা দেয় যে তার কিছুই হবে না, সে তাকেও জীবিত ইতালিতে নিয়ে যাবে। অবশেষে সবাইকে সাইদু শান্ত করে আবারও জাহাজ চালাতে ফিরে আসে। অনেকক্ষণ জাহাজ চালানোর পরে হঠাৎ সাইদুর চোখ মুখ ঝকঝক করে ওঠে। সে অবশেষে উপকূল দেখতে পেয়েছে। সে মুসাকেও ডেকে তোলে এবং জানায় তারা উপকূলের কাছে পৌঁছে গিয়েছে। দীর্ঘ জার্নির পরে ইতালির সিসিলি উপকূলে এসে সবার মাঝে আনন্দের বাঁধ ভেঙে পড়ে। এই সময় আকাশেও একটা বিমান চক্কর দিতে শুরু করে। সাইদু ধারণা করে নেয় ইতালির কোস্টগার্ডেরা তাদের সাহায্য করার জন্য এসেছে। অন্যদিকে মহিলাটিও ততক্ষণে একটা নবজাতকের জন্ম দিয়ে ফেলেছে। সাইদু জাহাজের সবচেয়ে উঁচুতে দাঁড়িয়ে বিমানের দিকে হাত নেড়ে বলে আমিই ক্যাপ্টেন, হ্যাঁ আমিই পেরেছি, আমি সবাইকে বাঁচিয়ে নিয়ে এসেছি। কথাগুলো সাইদু বারংবার চিৎকার করে বলতে থাকে এবং স্বপ্ন পূরণের আনন্দ সূর্যরশ্মির মতো তার চোখ মুখ ফুটে বেরিয়ে আসতে থাকে। আর এক নতুন জীবনের সূচনা ঘটিয়ে মুভিটি এখানেই শেষ হয়ে যায়। দর্শক, লক্ষ্য যদি অটুট থাকে তাহলে কোনো দুর্গমতাই তাকে রুখতে পারে না। তাই স্বপ্নের সাথে লক্ষ্য স্থির থাকাটাও জরুরি। সবার স্বপ্ন পূরণ হোক, এই কামনা নিয়ে আজকের মতো শেষ করছি। দেখা হবে পরের কোনো আয়োজনে। ততক্ষণ ভালো থাকুন। ধন্যবাদ।